হ্যালো মুভি ম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, নিনজা শব্দটা শুনলে তোমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? কালো কাপড়ে ঢাকা একজন ছায়ামানব, যার হাতে থাকবে ধারালো কাটানা, আর সে দেয়াল বেয়ে অনায়াসে উঠে যেতে পারে, তাই তো? কিন্তু যদি আমি বলি এই ধারণাটা পুরোপুরি ঠিক না, কারণ আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি এমন এক নিনজার গল্প যার নাম কুরো। দেখতে একদম গোলগাল লাদো সুদুষ একটা ছেলে, যাকে দেখে মনে হবে 2 আর 2 যোগ করতে গেলে হয়তো ক্যালকুলেটর লাগবে, কিন্তু আসলে সে একজন ভয়ঙ্কর নিনজা। আর তার সমস্যা একটাই, সে প্রচুর অলস। আর এই অলস নিনজাকেই যখন এক হাই স্কুলে আন্ডারকভার এজেন্ট হিসেবে পাঠানো হয়, তখন যা যা ঘটে তা হাসতে হাসতে তোমার পেটেও খিল ধরিয়ে দেবে। তো আর এক মুহূর্ত দেরি না করে চলো ডুব দেওয়া যাক এই মজার আর অ্যাকশনের ভরপুর দুনিয়ায়। আর পুরো গল্প জুড়েই বরাবরের মতো আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। আমাদের আজকের মুভির নাম আন্ডার নিনজা। আমাদের আজকের গল্পটা জাপানের। প্রথমে আমাদেরকে দেখানো হয় জাপানের ব্যস্ত শহর, আর এখানে আমরা জানতে পারি এই সাধারণ মানুষের ভিড়েই লুকিয়ে আছে প্রায় 2 লাখেরও বেশি নিনজা। এরা কোনো কালো পোশাক পরে না বা মুখে মাস্ক লাগিয়েও ঘোরে না। এরা আমার আপনার মতোই ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোকানদার বা অফিসের কোনো কর্মচারী, কিন্তু এরা সবাই এক অদৃশ্য সংগঠনের অধীনে কাজ করে। আর এটাকেই সংক্ষেপে NIN বা ন্যাশনাল ইন্টেলিজেন্স অফ নিনজাস নামে পরিচিত। এই নিনজাদের মধ্যেই একজন হলো সুজুকি। দিনের বেলায় সে একজন সাধারণ ম্যাগাজিনের এডিটর, যার কাজ হলো লেখকদের পাণ্ডুলিপিগুলো পড়া আর অফিসের বসের ঝাড়ি খাওয়া। কিন্তু রাতের অন্ধকারে সে একজন লো র্যাঙ্কের নিনজা। একদিন অফিসে বসে সে একজন লেখকের বকবকানি শুনছিল। এমন সময় হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজটা দেখেই তার চেহারা পাল্টে যায়। সে লেখককে কোনো মতে একটা অজুহাত দিয়ে বলল, আজ আর হবে না ভাই, আপনি বসুন। বলেই সেখান থেকে এমন দৌড় দিল যেন পেছনে রকেট লাগানো আছে। সুজুকি ছুটতে ছুটতে একটা ব্রিজের উপরে পৌঁছালো, আর সেখানে এসে সে একজন রাশিয়ান লোককে দেখতে পায়। এই লোকটা আসলে নিনজাদের শিকার করে বেড়ায়। লোকটা দেখতে যেন একটা আস্ত গন্ডার, আর সুজুকিকে মিশন দেওয়া হয়েছে এই লোকটাকে দুনিয়া থেকে পার্সেল করে দেওয়ার। লোকটা সুজুকিকে দেখে কোনো কথা না বাড়িয়ে সোজা গুলি চালিয়ে দিল। কিন্তু সুজুকি তো নিনজা বলে কথা, সে বুলেটটাকে এমন ভাবে পাশ কাটালো যেন পাশ দিয়ে কোনো একটা মাছি উড়ে গেল। এরপর সে যা করে সেটা দেখে আপনারও চোখ কপালে উঠবে। সে তার পায়ের হাই হিল জুতাটা দিয়ে লোকটার দিকে আক্রমণ করলো, আর হঠাৎ করেই সেই হিলটা দুটো ধারালো ছুরিতে পাল্টে যায়। ভাবা যায় মেয়েরা শপিং এ গেলে যদি এমন জুতো সাথে রাখে, তাহলে ছিনতাইকারী তো দূরের কথা, বখাটেরাও 100 হাত দূরে থাকবে। লোকটা কোনো মতে নিজেকে বাঁচিয়ে বন্দুক দিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু সুজুকি আবারও নিজেকে বাঁচিয়ে কয়েকটা নিনজা স্টার তার দিকে ছুড়ে মারে। আর তারপর লোকটার পেছন থেকে এসে তার গয়নাতে এমন এক লাথি মারে যে বেচারা কয়েক সেকেন্ডের জন্য মনে হলো যেন মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। কিন্তু রাশিয়ান মাল বলে কথা, এত সহজে দমবার পাত্র সে না। সুজুকির ইলেকট্রিক শক দেওয়ার লাঠিটাও তার উপরে তেমন কোনো প্রভাবই ফেলে না, উল্টো সে সুজুকিকে ধরে মাটিতে ফেলে দেয়। কিছুটা দূরে এই পুরো অ্যাকশন দৃশ্যটা দেখছিল আরেকটা নিনজা। এই নিনজার নাম কেটো। সে একজন হাই র্যাঙ্কের নিনজা। তার ভাবসাব দেখেই বোঝা যাচ্ছিল সে বিরাট কোনো প্ল্যান নিয়ে এসেছে। এদিকে সেই রাশিয়ান লোকটা তখন সুজুকিকে গুলি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা টুথপিক উড়ে এসে তার হাতে লাগে, আর সে ঘুরে তাকাতেই দেখে একটা সাদা গেঞ্জি পরা, হাফ প্যান্ট পরা ছেলে তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে লোকটা তার দিকে ভয়ে গুলি চালাতে থাকে, কিন্তু ছেলেটা গুলিগুলোর পাশ কাটিয়ে সোজা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এক লাফে সে রাশিয়ান লোকটার ঘাড়ে উঠে বসে, আর কয়েক সেকেন্ডেই তাকে মাটিতে শুয়েও ফেলে। এরপর ছেলেটা রাশিয়ান লোকটার দম বন্ধ করে তাকে মেরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এই হাফ প্যান্ট পরা ছেলেটাই আমাদের আজকের গল্পের হিরো, আর ওর নাম কুরো। লোকটাকে মারার পর কুরো সুজুকিকে বলে, আচ্ছা আমি গেলাম, বাকি কাজটা তুমি সামলে নিও। এই কথা শুনে সুজুকি তো পুরো থ। সে ভাবছে এই ছেলেটা কে, এত বড় একটা কিল করে তার ক্রেডিট আরেকজনকে দিয়ে দিচ্ছে, পাগল নাকি? তখন কুরো তাকে বলে, আমার এত ক্রেডিট নিয়ে লাভ নেই, অনেক কাজ করে ফেলেছি আজকে, এখন বাসায় গিয়ে এসি ছেড়ে একটা শান্তির ঘুম দেব। বন্ধুরা, আসলে কুরো নিনজা হিসেবে যতটা ভয়ানক, মানুষ হিসেবে ঠিক ততটাই অলস। আর এরপর সে চুপচাপ সেখান থেকে চলে যায় যেন কিছুই হয়নি। কুরো বর্তমানে একটা পুরনো আর সস্তা বাড়িতে একাই থাকে। বাড়িতে তার একমাত্র কাজ হলো খাওয়া, ঘুমানো, আর বোর হয়ে গেলে ফু দিয়ে টুথপিক ছুঁড়ে দেওয়ালে লাগানোর প্র্যাকটিস করা। মানে নিনজা হওয়ার পরেও তার জীবনের লক্ষ্য হলো কিভাবে আরো ভালোভাবে অলস থাকা যায়। ঠিক তখনই হঠাৎ করে কেউ একজন বিনা শব্দে তার ঘরে ঢুকে পড়ে। এই লোকটা হলো তার সিনিয়র কেটো, আর সে তাকে এখানে এসেছিল একটা নতুন মিশন দিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু খারাপ নিনজারা মিলে একটা ভয়ানক গ্রুপ তৈরি করেছে, যার নাম আন্ডারগ্রাউন্ড নিনজা বা UN। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে যে তারা জোন হাই স্কুল নামের একটা স্কুলে ঢুকে নিজেদের আস্তানা গেড়েছে। এই স্কুলটা আবার একটা বিশেষ জায়গায় তৈরি, যেখানে আগে একটা ভাঙাচুরা মিলিটারি স্কুল ছিল, আর সেই জায়গায় এখনো যুদ্ধের সময়ের কিছু গোপন রহস্য আর অস্ত্রশস্ত্র লুকানো আছে। আর আমাদের কুরুর মিশন হলো তাকে একজন ছাত্রের বেশে আন্ডারকভার এজেন্ট হয়ে স্কুলে যেতে হবে, আর আন্ডারগ্রাউন্ড নিনজাদের আসল প্ল্যানটা কি সেটাই খুঁজে বের করতে হবে। এই মিশনে সাহায্য করার জন্য কেটো তাকে একটা স্পেশাল স্যুটও দেয়, আর এই স্যুটের সাহায্যে সে অদৃশ্য হতে পারত। কুরু তো ভাবলো ওয়াও, এবার তো মজা হবে। কিন্তু একটা সমস্যা ছিল, স্যুটটা পরলে শরীরের শুধু উপরের অংশটাই গায়েব হতো, নিচের অংশ মানে প্যান্ট আর পা দেখা যেত। মনে হবে যেন রাস্তায় শুধু একটা প্যান্ট হেঁটে বেড়াচ্ছে। এর যে হাস্যকর দৃশ্য আর কি হতে পারে। কুরু যখন এই হাফ ইনভিজিবল স্যুটটা পরে টাইম পাস করছিল, তখনই টয়লেট থেকে তার এক বান্ধবীর আওয়াজ আসে। সে টয়লেট পেপার চাচ্ছিল, পেপারটা সিটের থেকে অনেক বেশি দূরে রাখা ছিল। মেয়েটা কুরুকে বলে, খবরদার, যদি আমার দিকে তাকাস তাহলে তোর একদিন কি আমার একদিন। তার কথা
কথা শুনে কুরো বলে, আরে কোনো টেনশন করিস না, তুই একজন নিনজার বান্ধবী, এইসব ছোটখাটো বিষয় আমার কাছে কোনো ব্যাপারই না। এটা বলে সে দেয়াল বেয়ে মাকড়সার মতো উঠে মেয়েটার উপর দিয়ে যায় আর তাকে না দেখেই টয়লেট পেপারটার কাছে পৌঁছে যায়। কিন্তু শেষে যখন টয়লেট পেপারটা দেওয়ার জন্য সে মেয়েটার দিকে ঘুরে তাকায় আর ঠিক তখনই তার মুখে ঠাস করে একটা জুতোর বাড়ি এসে পড়ে। ইতিহাসে হয়তো এই প্রথমবার কোনো নিনজাকে এমন ভাবে অপমানিত হতে হলো। যাই হোক, পরের দিন সকালে কুরো স্কুলে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে সে জানতে পারে এই স্কুলে ভর্তির জন্য তাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তখন এটা শুনে তার মেজাজটাই খারাপ হয়ে যায়। সে একবার ভাবলো, ধুর, কি হবে আর এই মিশন করে, এর চেয়ে তো বাসায় গিয়ে ঘুমানো ভালো। কিন্তু তখনই আবার তার কেটোর রাগী মুখটার কথা মনে পড়ে যায়। আসলে সে কেটোকে বাঘের মতো ভয় পেত আর সে ভাবতে লাগে যে বাপের জন্মে তো বই খুলে দেখিনি, এখন কিভাবে এই পরীক্ষায় পাশ করা যায়। নিজের আকর্ষণীয় চেহারার কারণে কুরো খুব তাড়াতাড়ি নেগুচি নামের একটা মেয়ের নজর কেড়ে নেয়। আসলে নেগুচি নিজেও এই স্কুলের একজন স্টুডেন্ট ছিল আর সে দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিতে এসেছে। ক্লাসে ঢোকার পর কুরো একবার পুরো ক্লাসটা ঘুরে দেখলো আর তারপর সোজা নেগুচির পাশে গিয়ে বসে পড়লো। সে মোটামুটি শিওর ছিল যে অর্গানাইজেশন তার পাশ করার ব্যবস্থা হয়তো আগে থেকেই করে রেখেছে আর তার ধারণাটা ঠিকই ছিল। তারা মেঝের উপর রঙিন চালের দানা দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে রেখেছিল। আসলে নিনজাদের চিটিং করার পদ্ধতি তো তাই একটু এরকমই হবে, কি জানি বাপু, আমাদের সময় তো এগুলো ছিল না। আচ্ছা যাই হোক, কুরো যেই না দেখে থেকে উত্তর লেখা শুরু করেছে অমনি নেগুচি ভয়ে মাগো বলে চিৎকার করে ওঠে। তার মনে হচ্ছিল যে মেঝের উপরে পড়ে থাকা চালের দানাগুলো আসলে কোনো পোকা। আর এত সুন্দরী একটা মেয়ের চিৎকার শুনে টিচার বলে, আচ্ছা যদি তোমার সমস্যা হয় তাহলে ওগুলো পরিষ্কার করে নাও। কিন্তু কুরো ভাবলো, আরে সর্বনাশ, কিছু তো করতে হবে, না হলে তো আমি ফেল করব। তাই সে বুদ্ধি করে নিজের রাবারটা নিচে ফেলে দেয় আর সেটা তোলার অজুহাতে খুব চালাকির সাথে একটা কাগজের বল স্টোর মধ্যে ভরে নেগুচির দিকে ফু দিয়ে ছুড়ে মারলো। নেগুচি তখন ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু খুঁজতে গিয়েছিল আর সে আবারও চিৎকার করে বলতে লাগলো, এইমাত্র কেউ আমাকে ছুঁয়েছে। সে তো টিচারকে সন্দেহ করে বুড়ো খাটাস বলেও গালি দিয়ে ফেললো। কিন্তু স্যার বলে, দেখো বাছা, আমার হাত তো আর রাবারের মতো লম্বা না যে তোমার কাছে পৌঁছে যাবে। তাদের এই ঝগড়ার মাঝেই কুরো তাড়াতাড়ি করে উত্তর লিখতে শুরু করে দেয়। কিন্তু সে গণিতের পেপারটা শেষ করার আগেই ওই টিচার নেগুচিকে সামলাতে তার দিকে এগিয়ে যাচ্ছিল আর তার পা লেগে ওই চালের দানাগুলো নষ্ট হয়ে যায়। এবার তো আর কোনো উপায় ছিল না, তাই কুরো তার শেষ আর সেরা অস্ত্রটা কাজে লাগায় আর সেটা হলো অভিনয়। সে ওখানে হাউমাউ করে কাঁদতে কাঁদতে প্যান্ট ভিজিয়ে দিল। তারপর সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্যার আমি পরীক্ষার ভয়ে এতই টেনশনে ছিলাম যে ভুল করে সকালে এক জগ পানি খেয়ে ফেলেছিলাম। তার এই অভিনয় দেখে টিচারের তো মন গলে পানি। তিনি তাকে শান্ত করে বলে, আরে বাবা কাঁদছো কেন, পরীক্ষা তো শুধু নামেই হচ্ছে, তুমি যদি সাদা খাতাও জমা দাও তাহলে তোমাকে পাশ করে দেওয়া হবে, ঠিক আছে। কুরোর প্ল্যান সাকসেসফুল হয়। কুরো স্কুলের ব্যাপারে আরো কিছু তথ্য জোগাড় করতে চাচ্ছিল, তাই ফেরার পথে সে নেগুচির জন্য অপেক্ষা করে। দুজনে একসাথে বাড়ির দিকে হাঁটতে লাগে। কুরোর বাড়ি আগে আসায় সে নেগুচিকে বলল, ল জায়গা পাট খেতে। আরে না না, কুরো বলেছিল চলো তোমাকে আমার বাসার ছাদটা দেখিয়ে আনি, খুব সুন্দর জায়গা। নেগুচিও একটু ভেবেচিন্তে রাজি হয়ে যায় আর তারা দুজনে তাদের বাড়ির ছাদে গিয়ে বসে। সেখানে কথাবার্তা বলতে বলতে নেগুচি জানায় যে ক্লাসে কিছু দুষ্টু ছেলে আছে যারা হয়তো কুরোকে বিরক্ত করতে পারে। সে আরো বলে, অ্যাডা নামের আমার একটা বন্ধুকেও ওরা খুব বিরক্ত করেছিল আর তাই সে ক্লাসে আসায় ছেড়ে দিয়েছে। ও আর আমাদের স্কুলের নিচে অনেক গোপন একটা টানেল আছে আর ওই টানেলটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা বিশেষ মিলিটারি বেজ হিসেবে ব্যবহার করা হতো। কুরো বুঝতে পারে যে সম্ভবত আন্ডারগ্রাউন্ড নিনজার গ্রুপ এই মিলিটারি বেজের পেছনেই লেগে আছে। এদিকে তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই নেগুচি বলে, এবার আমার বাড়ি যাওয়া উচিত। কিন্তু হঠাৎ করে সে ছাদ থেকে পিছলে নিচে পড়ে যায়। সে নিচে পড়ার আগেই কুরো লাফ দিয়ে তাকে ধরে ফেলে আর নিচে পড়ে কুরো স্যুটের সেফটি ফিচার অন হয়ে যায়। সাথে সাথে স্যুটটা একটা বিশাল এয়ার ব্যাগের মতো ফুলে যায়। কিন্তু এদিকে নেগুচি তো ভয়ে চিৎকার করতে করতে মুখ হারে খেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর কুরো তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ওই একই রাতে একটা বকাটে ছেলে তার ড্রোনটাকে কুরোর বান্ধবী কাওয়াডোর বাথরুমের কাছে ওড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে জানতো না যে কুরো তার অদৃশ্য হওয়া স্যুটটা পরে সেখানেই বসে আছে। সে তার বিশেষ লাঠি দিয়ে ছেলেটাকে একটা হালকা ইলেকট্রিক শক দেয়। আসলে এই ছেলেটা ছিল নেগুচির বন্ধু এডা। কুরো তাকে কাওয়াডোর কাছে ক্ষমা চাইতে বলে আর পরের দিন স্কুলে নিয়ে যায়। এডা কিছুতেই যেতে চাচ্ছিল না, তাই কুরো তাকে বলে, ভয় পাস না, আমি তোকে বাঁচাবো, কিন্তু এজন্য প্রতিদিন আমাকে 500 টাকা করে দেওয়া লাগবে, কারণ বিপদে সাহায্য করারও তো একটা সার্ভিস চার্জ আছে, তাই না। স্কুলে পৌঁছানোর সাথে সাথেই ওই বকাটা ছেলেরা আবারও এডাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু এবার তো কুরো সেখানে ছিল। কুরো নিজের পা দিয়ে এডার পা ধরলো আর জোরে অন্য ছেলেটার উপর হামলা করিয়ে দিল। মার খেয়ে ছেলেটা ব্যথায় লাফালাফি করতে শুরু করে। এডা তো বুঝতেই পারছিল না হঠাৎ করে তার মধ্যে ব্রুসলির আত্মা কিভাবে চলে আসে। আর এরপর কুরো পেছনের লাইনে গিয়ে এমন ভাবে বসে পড়ে যেন সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। এতক্ষণ তো হাসাহাসি আর কুরোর অলসতার গল্প শুনলেন, কিন্তু এবার খেলাটা সিরিয়াস হতে চলেছে, কারণ পর্দার আড়ালে শত্রুরা এবার নিজেদের আসল রূপ দেখাতে শুরু করবে আর আমাদের অলস নিনজাকে এবার তার ঘুম হারাম করার আসল অ্যাকশনে নামতেই হবে। ক্লাসে বসে কুরোর মুখে একটা লাল রেজার লাইটের আলো এসে পড়ে। আসলে এটা ছিল নিজেদের একে অপরের সাথে কথা বলার একটা গোপন সিগন্যাল পেয়ে কুরো ক্লাস থেকে বেরিয়ে ছাদে চলে যায়। বাইরে এসে দেখে শিয়ান নামের একটা ছেলে বসে আছে। সে একজন হাই র্যাঙ্কের নিনজা। যেদিন কুরো ওই রাশিয়ান লোকটাকে মেরেছিল সেদিন সেও সেখানে উপস্থিত ছিল। কুরোর মতোই সেও স্কুলে একজন আন্ডারকভার নিনজা হিসেবে এসেছে,
যার কাজ হলো আন্ডারগ্রাউন্ড নিনজা গ্রুপে কারা কারা আছে সেটা খুঁজে বের করা। শিয়ন জানায় এই স্কুলে তাদের দুজনের সাথে আরো একজন নিনজা ছদ্মবেশে আছে, আর সে হলো স্কুলের ডিসিপ্লিন ডিরেক্টর। ডিরেক্টর ছাদের অন্য পাশ থেকে ইশারা করে কুরুকে ক্লাসের পর বয়লার রুমে দেখা করার জন্য বলে, আর তারপর সেখান থেকে গায়েব হয়ে যায়। ঠিক তখনই কুরু দেখে যে এডা আবারও বিপদে পড়েছে। সে নিজের শরীরের উপরের অংশ অদৃশ্য করে একটা বক্স পরে সেখানে গিয়ে হাজির হয়। ওই বকাটে ছেলেদের মধ্যে একজন কুরুকে লাথি মারে, এটা দেখার জন্য যে সে আসলে কে, কিন্তু উল্টো সে নিজেই নিচে পড়ে যায়। কুরু প্রথমে তাকে মারে আর তারপর এডার পিছনে দাঁড়িয়ে তার হাত ধরে। সে এডার হাত দিয়েই অন্য ছেলেগুলোকে জোরে ঘুষি মারে, যাতে স্কুলে কুরোর না বরং এডার নাম হয়। আর তাছাড়াও তাকে তো তার পরিচয় লুকিয়ে সব করতে হবে। ক্লাস শেষে কুরু বয়লার রুমে আসে ডিরেক্টরের সাথে দেখা করতে, কিন্তু ডিরেক্টর হঠাৎ করেই পেছন থেকে তলোয়ার বের করে কুরুর উপর হামলা করে বসে। আসলে তারা দুজনেই একে অপরকে আন্ডারগ্রাউন্ড নিনজা গ্রুপের সদস্য ভাবছিল। কুরু ডিরেক্টরের প্রত্যেকটা আক্রমণ খুব সহজেই ঠেকিয়ে দেয়। যখন সে বুঝতে পারে যে ডিরেক্টর আসলে আন্ডারগ্রাউন্ড নিনজা গ্রুপের সদস্য না, তখন সে বলে, পেছনে সরে যান, আমাদের স্যাটেলাইট আপনার উপর নজর রাখছে, আমি চাইলে 1 সেকেন্ডে আপনাকে বাষ্প বানিয়ে দিতে পারি। ডিরেক্টরের মনে হয় কুরু ফাও কথা বলছে, কারণ তার মতো একজন লো ক্লাস নিনজার কাছে স্যাটেলাইটের অ্যাক্সেস থাকতেই পারে না। কিন্তু ঠিক তখনই আকাশ থেকে একটা লেজার বিম এসে ডিরেক্টরের তলোয়ারটা মাঝখান থেকে 2 ভাগ করে দেয়। ডিরেক্টর বুঝে যায় যে এই গোলগাল ছেলেটার সাথে ঝামেলা করা মোটেও ঠিক হবে না। এরপর কুরু সেখান থেকে বের হয়ে চলে যায়। বাইরে বেরোতেই সে দেখে তার ক্লাসের সবচেয়ে ফেমাস মেয়ে মিৎসুকি তার জন্য অপেক্ষা করছে। সে কুরুকে দেখে একটা অদ্ভুত হাসি দেয় আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে শহরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। এক অদৃশ্য নিনজা একটা দোকানে ঢুকে সেখানকার মহিলা নিনজাকে খুন করে ফেলে। এদিকে সুজুকি যখন রাতে বাড়ি ফিরছিল তখনই হঠাৎ করে সেই অদৃশ্য নিনজাটা তার সামনে চলে আসে। এই অদৃশ্য নিনজা আসলে আন্ডারগ্রাউন্ড নিনজা গ্রুপের সদস্য ছিল, কারণ তাদের কাছে এমন স্যুট ছিল যা একজন মানুষকে পুরোপুরি অদৃশ্য করে দিতে পারে। অন্যদিকে সাটো নামের একটা মেয়ে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন ওই অদৃশ্য লোকটা তাকে ধরে ফেলে। সুজুকি তাকে সাবধান করে বলে সাধারণ মানুষের কোনো ক্ষতি না করতে, কিন্তু ওই অদৃশ্য নিনজা তখন বলে, চিন্তা করো না, তোমার মৃত্যু এখানে নেই, তুমি মরবে কোডান হাই স্কুলে। অন্যদিকে নেগুচি তখন নিজের ঘরে বসে কুরুর কথাই ভাবছিল। গত কয়েকদিন ধরে সে কুরুর চিন্তা মাথা থেকে কিছুতেই বের করতে পারছিল না। সে মনে মনে তার সাথে একটা সুখী জীবন কাটানোর স্বপ্ন দেখছে। আর ঠিক তখনই আমরা দেখি যে কুরু মাঝরাতে তার গায়েব হয়ে যাওয়ার স্যুটটা পরে চুপচাপ তার বিছানার পাশে বসে তাকে দেখছে। আর এই অবস্থায় কুরুকে দেখে নেগুচি তো আবারও ভয়ে চিৎকার করতে শুরু করে। কুরু তখন কোনো মতে তাকে থামিয়ে বলে, দোকানে কাজ করা একজন মহিলাকে মেরে ফেলা হয়েছে, আর আমার ভয় হচ্ছে এবার হয়তো আন্ডারগ্রাউন্ড নিনজাদের গ্যাং স্কুলে হামলা করতে পারে। যে কোনো সময় স্কুলে একটা ভয়ঙ্কর লড়াইও শুরু হবে। আর তাই সে নেগুচিকে বলে, তুমি সামনের কয়েকটা দিন স্কুলে এসো না, ঠিক আছে? আর তারপর কিছু না বলেই কুরু জানলা দিয়ে লাফিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর আমরা একজন লোককে এমন ভাবে দৌড়তে দেখি যেন কেউ তার পিছনে তাড়া করছে। হঠাৎ একটা নিনজা স্টার ছুটে এসে লোকটার পায়ে গেঁথে যায় আর লোকটা মাটিতে পড়ে যায়। এই লোকটার নাম সারুটা। সে আগে কুরুর টিম মানে এনআইএন এর একজন নিনজা সদস্য ছিল, কিন্তু এখন সে ওই গ্রুপ ছেড়ে দিয়েছে। এরপর তার পিছনে অদৃশ্য লোকটা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আন্ডারগ্রাউন্ড নিনজাদের সাথে যোগ দিতে চাও? সারুটো 1 সেকেন্ডে রাজি হয়ে যায় আর বলতে লাগে, মানুষ মারতে তো আমার দারুণ লাগে, বলো টার্গেট কে? তখনই জানা যায় যে অদৃশ্য নিনজাটা সবাইকে মেরে বেড়াচ্ছিল সে আসলে আর কেউ না, স্বয়ং সারুটাই। আসলে সে নিজেকে নিজেই কল্পনা করছিল। পরের দিন সকালে যখন একজন স্টুডেন্ট স্কুলে যাচ্ছিল, সারুটা এক ঝটকায় তার মাথা কেটে দেয় আর বাকি বডিটা নিজের সাথে নিয়ে যায়। এদিকে কুরুর নিষেধ করা সত্ত্বেও নেগুচি তাকে খুঁজতে খুঁজতে স্কুলে পৌঁছায়। তখন স্কুলের ডিরেক্টর তাকে দেখে ফেলে। নেগুচি ঘাবড়ে গিয়ে তাকে সবকিছু বলে দেয় যে কুরু তাকে বলেছে স্কুলটা ধ্বংস হয়ে যেতে পারে। ডিরেক্টর বুঝে যায় যে লড়াই শুরু হতে যাচ্ছে, তাই সে নেগুচিকে একটা আংটি দিয়ে বলে, এটা কুরুকে দিয়ে দিও, ওকে খোঁজার চেষ্টা করো, এই সময় ওকে খুব দরকার। কিছুক্ষণ পর সারুটা ওই স্টুডেন্টের শরীরটা নিয়ে ক্লাসে আসে। তখনও তাকে কেউ দেখতে পাচ্ছিল না আর হঠাৎ করেই সে মাথা কাটা শরীরটা সবার মাঝখানে উড়ে এসে পড়ে। ক্লাসে একটা হইচই বেঁধে যায় আর সারুটা একের পর এক স্টুডেন্টদেরকে মারতে শুরু করে। কয়েকজন ঘর থেকে বেরোতে পারলেও সারুটা তখনও তাদেরকে তাড়া করছিল। আর খুব তাড়াতাড়ি সুজুকি আর সিয়ানের কাছে খবর পৌঁছে যায় যে আন্ডারগ্রাউন্ড নিনজারা এখন স্কুলে অ্যাটাক করেছে। সুজুকি দৌড়ে স্কুলে চলে আসে। সুজুকি নিজের চোখের সামনে এই রক্তারক্তি দেখছিল। সে যখনই তার লাঠিটা বের করে, খুনিও তখন অদৃশ্য হওয়া স্যুটটা খুলে ফেলে, এমনকি মাস্কটাও সরিয়ে দেয়। সারুটা বলে, চিনতে পারছো আমাকে? এই স্কুলে যখন আমরা পড়তাম আমি তোমাকে খুব পছন্দ করতাম, কিন্তু তুমি আমার ভালোবাসার দাম না দিয়েই চলে গিয়েছিলে। এটা বলেই সে তার প্রেমের ব্যর্থতার কষ্টে সুজুকির উপর ঝাঁপিয়ে পড়ে। ওরা দুজন ভয়ঙ্কর ভাবে লড়াই করতে লাগে। দুজনই দুজনকে হারানোর তুমুল চেষ্টা করছিল। সুজুকি বেশ ফাস্ট হওয়ার কারণে সে প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু সে একটা জিনিস খেয়াল করেনি, সারুটা স্যুটটা তার ইলেকট্রিক লাঠির আক্রমণ শুষে নিচ্ছিল। তাই সুজুকির ওই লাঠির কোনো প্রভাবই তার উপর পড়ছে না। আর যখন সুজুকি প্রায় হারতে বসেছে, ঠিক তখনই একজন কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। আর এ হলো সেই হাই র্যাঙ্কের নিনজা কেটো, যার সামনে সারুটোর পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল। আর এই কথাটা সে খুব ভালোভাবেই জানে, তাই সে নিজের মাস্কটা পরে নিয়ে চুপচাপ অদৃশ্য হয়ে যায়। কিন্তু এতে কেটোর কিছুই আসে যায় না। সে তখন নিজের হাত কেটে সারুটোর দিকে নিজের রক্ত ছুঁড়ে মারে, যাতে তার স্যুটের উপরে রক্তের দাগ লেগে যায় আর তার অদৃশ্য হওয়া শরীরটা আবারও
এখনো দেখা যায়। কি বুদ্ধি তাই না? কেটো সারুটোর উপর নিজের তলোয়ার দিয়ে হামলা করে, কিন্তু সারুটার অ্যাডভান্স স্যুটটা একটা বেলুনের মতো ফুলে গিয়ে তাকে বাঁচিয়ে দেয়, আর সে এই সুযোগটা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নগুচি তখনও কুরুকে খুঁজে বেড়াচ্ছে। এডা অনেক ভয় পেয়েছিল। এডা তাকে বলে, আমি কুরো আর আরেকটা ছেলে ওই টানেলের দিকে গিয়েছিলাম। আমরা শুনেছিলাম যে সেখানে একটা রাস্তা আন্ডারগ্রাউন্ডের বাংকার পর্যন্ত গেছে। আমার আর ওই ছেলেটার ভেতরে যাওয়ার সাহস হয়নি, কিন্তু কুরো একাই ভিতরে ঢুকে গেছে, আর এখন আমার কুরোর জন্য ভয় হচ্ছে। ওইদিকে কুরো টানেলের ভেতরে ঢুকে একটা মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটা হলো মিৎসুকি। হ্যাঁ, সেই মিৎসুকি যে এই পুরো প্ল্যানটা তৈরি করেছে। কুরো যা ভেবেছিল মিৎসুকি তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। সে মিৎসুকির উপর একটা বোম দিয়ে হামলা করে, কিন্তু মিৎসুকি এক মুহূর্তের মধ্যে সেখান থেকে সরে গিয়ে একটা দেয়ালের উপরে কেবল আঙ্গুলের সাহায্যে ঝুলেছিল। এরপর কুরো তার উপরে দুটো হাই ভোল্টেজের তার ছুড়ে মারে, কিন্তু সে খালি হাতেই সেই তারগুলো ধরে ফেলে। তার মানে তার উপরে বিদ্যুতেরও কোনো প্রভাব পড়ে না। এদিকে স্কুলে তখন সারুটা ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই তার সামনে শিয়ন এসে দাঁড়ায়। সে তার তরোয়াল নিয়ে সারুটার উপর আক্রমণ করে। শিয়ন খুব চালাকির সাথে মাটিতে কাজ ছড়িয়ে দেয়, যাতে সে বুঝতে পারে অদৃশ্য সারুটা ঠিক কোথায় আছে। আর সেই সাথে তার ওই টেডি বিয়ারটাও সারুটার লোকেশন খুঁজে বের করতে সাহায্য করছিল। সে সারুটাকে একটা দেয়ালের সাথে চেপে ধরে, আর কয়েক মুহূর্তের মধ্যেই স্যাটেলাইটের হামলায় সারুটা মারা যেত। কিন্তু ঠিক শেষ মুহূর্তে সারুটা সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। শিয়নও তার পেছনে দৌড়ে ছাদে গিয়ে সারুটাকে ধরে ফেলে। শিয়ন নিজের তলোয়ারের আঘাতে সারুটার উপর এক ভয়ানক হামলা করে, কিন্তু দেখা যায় সেখানে আসলে সারুটার স্যুটটাই ছিল। সারুটা পেছন থেকে হঠাৎ করে তার উপর হামলা করে, আর এই হঠাৎ আক্রমণে শিয়ন নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার তলোয়ারটা ভেঙে দুই টুকরো হয়ে যায়। শিয়ন একজন ভালো ফাইটার ছিল, কিন্তু আন্ডারগ্রাউন্ড নিনজাদের অস্ত্রশস্ত্র অনেক বেশি শক্তিশালী ছিল। আর এই লড়াইয়ে শিয়নের ঘাড়ে আঘাত লাগে। এখন আহত শিয়নের কাছে নিজের ভাঙা তলোয়ার দিয়ে নিজেকে বাঁচানো ছাড়া আর কোনো উপায় নেই। এক পর্যায়ে সে প্রায় হেরেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কেটো সেখানে এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়। সে তার তলোয়ার সারুটার শরীরে এপার ওপার করে দেয়, আর সারুটা এখানেই মারা যায়। অন্যদিকে নিচের সুরঙ্গে কুরো তখন লড়াইয়ে হেরে যাচ্ছিল। সে বুঝতে পারছিল যে তার পক্ষে মিৎসুকিকে হারানো প্রায় অসম্ভব, কারণ সে তার থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু কুরো এটা জানতে চাচ্ছিল যে মিৎসুকি আসলে কি চায়, সে এইসব কিছু কেন করছে। আর তখন মিৎসুকি তাকে বলে সে ইচ্ছা করে এই মিথ্যা গুজবটা ছড়িয়েছে, যাতে সে সব নিনজাদেরকে স্কুলে আনতে পারে, আর যেন নিনজারা লেজার স্যাটেলাইটটাকে অ্যাক্টিভ করে দেয়। কারণ মিৎসুকি চাচ্ছিল ওই স্যাটেলাইটটাকে হ্যাক করে সে নিজের জন্য ব্যবহার করবে। আর সেই দিন যখন বয়লার রুমে পুরো স্যাটেলাইটটা ব্যবহার করেছিল, তখন মিৎসুকি স্যাটেলাইটের লোকেশন পেয়ে গেছে, আর এখন তার একজন লোক সেই স্যাটেলাইটের ভেতরে পৌঁছে গেছে। আন্ডারগ্রাউন্ড নিনজাদের বিশেষ স্যুটটা নাকি স্পেসেও কাজ করে। অন্যদিকে মিৎসুকি কুরোর উপর একটা ভয়ঙ্কর হামলা করে। মিৎসুকির অসাধারণ শক্তির সামনে কুরো কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু আসলে সে শুধু সময় নষ্ট করছিল, যাতে কোনোভাবে তার বন্ধুরা এসে তাকে বাঁচায়। আর ঠিক তখনই সেখানে এডাকে নিয়ে নগুচি চলে আসে। নগুচি কুরোকে সেই আংটিটা দেয়, যেটা ডিসিপ্লিন ডিরেক্টর তাকে দিতে বলেছিল। কুরো ওই আংটিটা পরে একটা অ্যান্টেনা অন করে দেয়, আর সাথে সাথেই সেখানে একটা ড্রোন তলোয়ার নিয়ে চলে আসে। কুরো তলোয়ারটা নিয়ে পা দিয়ে মিৎসুকির দিকে ধুলো উড়িয়ে দেয়, তারপর সুযোগ বুঝে আক্রমণ করে, আর আবারও দুজনের মুখোমুখি লড়াই শুরু হয়। কিন্তু কুরো বুঝতে পারছিল যে মিৎসুকির উপরে সরাসরি হামলা করাটা বোকামি, তাকে ধোকা দিয়ে হঠাৎ করে আক্রমণ করতে হবে। কিন্তু তার অদৃশ্য হওয়া স্যুটটাও কোনো কাজের ছিল না, কারণ ওটা দিয়ে তো শুধু শরীরের উপরের অংশটাই অদৃশ্য হতো। স্যুট অ্যাক্টিভেট করার পরেও মিৎসুকি তাকে দেখতে পাবে। কুরো নিজের মনের মধ্যে অনেকভাবে ভাবছিল যে যদি আমি এইভাবে আক্রমণ করি তাহলে কি হবে, কিন্তু প্রত্যেকবারই সে মারা যাচ্ছিল। অবশেষে সে বুঝতে পারে যে এইভাবে সে জিততে পারবে না। তার কাছে মিৎসুকিকে হারানোর একটাই উপায় আছে। সে একটা অসাধারণ টেকনিক ব্যবহার করে সরাসরি হামলা করার সিদ্ধান্ত নেয়, আর নিজের প্রাণের পরোয়া না করেই এগিয়ে যায়। এবার তার তলোয়ার মিৎসুকির শরীরের এপার ওপার হয়ে যায়, কিন্তু অন্যদিকে মিৎসুকির তলোয়ারও পুরো শরীরে গেঁথে গেছে। সে মিৎসুকিকে ধাক্কা দিয়ে তলোয়ারটা বের করে নেয়। মিৎসুকি সেখানেই লুটিয়ে পড়ে। এদিকে কুরো ততক্ষণে তার শেষ সীমায় পৌঁছে গেছে। সে টলতে টলতে আহত হয়ে নিচে পড়ে যায়। নগুচি তাড়াতাড়ি এসে তাকে তুলে নেয়, আর দুজনে সেখান থেকে বের হতে যাচ্ছিল। আন্ডারগ্রাউন্ড নিনজা গ্রুপের একজন লোক ততক্ষণে স্যাটেলাইটের ভেতরে পৌঁছে গিয়েছিল, আর সে সিস্টেমে ভাইরাস আপলোড করে দেয়, যার ফলে পুরো লেজার সিস্টেমটা তাদের কন্ট্রোলে চলে আসে। সে যেই না ডায়ালটা ঘোরায়, পাওয়ার লেভেল ম্যাক্সিমাম হয়ে যায়। ওই লেজারের টার্গেট ছিল স্কুল, তাই সাইজ বড় করার পর পুরো স্কুলটাই লেজারের আঘাতে উড়ে যায়। এদিকে লেজারের আঘাতে আন্ডারগ্রাউন্ড বাংকারটাও ভাঙতে শুরু করে, আর বেরোনোর রাস্তাটাও এখনো অনেক দূরে। নগুচি আর কুরো বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু কুরো মারাত্মকভাবে আহত ছিল। কুরো বুঝতে পারে যে তারা হয়তো আর বেঁচে ফিরতে পারবে না, তাই সে নিজের অদৃশ্য হওয়া স্যুটটা খুলে নগুচির উপরে ঢেকে দেয়, আর পুরো টানেলটাই ধ্বংস হয়ে তাদের উপরেই পড়ে। কিছুক্ষণ পর নগুচি সেখান থেকে বের হয়ে আসে, কারণ সেই বিশেষ স্যুটটা তার জীবন বাঁচিয়েছিল। অন্যদিকে কুরো পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু গল্পের একদম শেষে আমরা দেখতে পাই কুরোর যমজ ভাই জুরো নগুচির সাথে দেখা করতে এসেছে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, কুরোর এই গল্পটা আমাদেরকে একটা জিনিসই শেখায়, সাধারণ চেহারার আড়ালেও লুকিয়ে থাকতে পারে অসাধারণ বীরত্ব। সত্যিকারের শক্তি বা বীরত্ব জাহির করার মধ্যে থাকে না। আসল নায়ক তারাই যারা সবচেয়ে কঠিন সময়ে নিজের আরাম আর স্বার্থের কথা ভুলে গিয়ে আগে অন্যের সুরক্ষার কথা ভাবে, আর প্রয়োজন হলে নিঃস্বার্থভাবে সর্বোচ্চ ত্যাগ করতেও দ্বিধা করে না। এবার চলে যাচ্ছি সরাসরি
পড়ি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন তাসিন ভাই। আর তিনি বলেছিলেন, আবার কোনো ভিডিও আপডেট দেওয়ার সময় ভাইয়া আপনি আমার একটি কমেন্ট সবার সামনে তুলে ধরবেন প্লিজ। আর কমেন্টটি হলো, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সকল ভিডিও অনেক সুন্দর হয়। এই তো তাসিন ভাই, আপনার কমেন্টটা তুলে ধরলাম। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।